ইংল্যান্ডের পশু ও ভাই আয়ারল্যান্ডের পশু, জলে স্থলে সর্বস্তরে আমার খুশির সংবাদ শোনো সবে, সোনালি সুদিন যে আসছে ঘনিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি ক্লাসিক সমকালীন রাজনীতি। বইটির নাম হচ্ছে অ্যানিম্যাল ফার্ম। লেখক জর্জ অরওয়েল, অনুবাদ আশিকুর রহমান, প্রথম প্রকাশ জুলাই 2025, প্রকাশনী শিরোনাম প্রকাশন, প্রচ্ছদ সজল চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা 128, মুদ্রিত মূল্য 250 টাকা। আর জন্ম হচ্ছে ক্লাসিক সমকালীন রাজনীতি। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। খামারে পাকিয়ে উঠল অসন্তোষের দানা, হাড় ভাঙা খাটুনি আর বরাতের সামান্য খানা। হাতে তুলে নিয়ে ন্যায় বিচারের খড়গ, শপথ নিল তারা বানাবে এক স্বর্গ। মানুষকে সে কথা বলা যে বারণ, জলদি চাই নচ্ছারদের বিতরণ। গড়ল কি সে স্বপ্নের সাম্যভূমি? পড়া শেষ হলেই জানতে পারবে তুমি। প্রিয় পাঠক, জর্জ অরওয়েলের বিখ্যাত ক্লাসিক অ্যানিম্যাল ফার্মে আপনাকে স্বাগতম। তো আমি রিভিউটি শুরু করছি। অ্যানিম্যাল ফার্ম জর্জ অরওয়েলের লেখা একটি অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক উপন্যাসিকা, যা প্রথম প্রকাশিত হয় 1945 সালে। এটি একটি সামাজিক রাজনৈতিক রূপক কথা, একটি গল্প যেখানে পশুদের খামারের ঘটনাগুলো আসলে বাস্তব রাজনৈতিক ইতিহাস ও সমাজের গঠনের গভীর অর্থ বহন করে। মানে যেখানে আসলে রাজনীতির যে বাস্তব অবস্থা সেই জিনিসটা আসলে এই গল্পটার মাধ্যমে রূপকভাবে মানে গল্পটি বানিয়ে সেটা তুলে ধরা হয়েছে। গল্প শুরু হয় ম্যানর ফার্ম নামক খামারে, যেখানে পশুরা শোষিত ও অবহেলিত জীবনযাপন করে। একটি বয়স্ক শূকর ওল্ড মেজর তাদেরকে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ও স্বাধীনতার স্বপ্ন দেখায়। তার মৃত্যুর পর খামারের পশুরা বিপ্লবে মালিক মিস্টার জোন্সকে উৎখাত করে এবং খামারটির নাম বদলে দেয় অ্যানিম্যাল ফার্ম। প্রথম দিকে সকল পশু মিলেমিশে একটি মূলনীতির উপর ভিত্তি করে সমান অধিকার ও ন্যায় সমাজ গড়ার আগ্রহ দেখায়। কিন্তু সময়ের সাথে সাথে শুয়োররা, বিশেষ করে নেপোলিয়ন, ক্ষমতা দখল করে এবং খুব দ্রুতই খামারটিকে কঠোর কর্তৃত্ববাদী শাসনে পরিণত করে। তারা ক্রমে ক্রমে মূল নীতি পরিবর্তন করে নিজের সুবিধা মতো করে এবং শেষ পর্যন্ত বলে, অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। সুবিধাবাদী কথা। নেপোলিয়ন ছিল শক্তিমান শুয়োর নেতা, তাত্ত্বিকভাবে স্বৈরশাসন জোসেফ স্টালিনের প্রতীক। আর স্নোবল ছিল নেপোলিয়নের প্রতিদ্বন্দ্বী, আদর্শবাদী লিওন ট্রটস্কির প্রতীক। স্কিউলার হচ্ছে নেপোলিয়নের মুখপাত্র, প্রবল প্রোপাগান্ডা ব্যবহার করে অন্য পশুদের নিয়ন্ত্রণ করে। বক্সার হচ্ছে শক্তিশালী ঘোড়া, শ্রমজীবী সাধারণ মানুষের প্রতীক, যার অন্ধবিশ্বাস তাকে শেষ পর্যন্ত নির্মমভাবে ফেলে দেয় মৃত্যুর দুয়ারে। আর ওল্ড মেজর হচ্ছে বিপ্লবের আদর্শ উপস্থাপনকারী, কার্ল মার্কস লেনিনের প্রতীক। ক্ষমতা এবং দুর্নীতির প্রকৃতি প্রাথমিকভাবে সমতার কথা বললেও ক্ষমতা দখলের পর শুয়োরেরা তীব্রভাবে দুর্নীতিগ্রস্ত শাসক হয়ে ওঠে। লেখক এখানে দেখিয়েছেন কিভাবে ক্ষমতা শুয়োরকে বা বলা ভালো মানুষকে বদলে দেয় এবং তাদের আদর্শ নষ্ট করে দেয়। স্কিলিয়ার প্রতিনিয়ত সত্যকে মুছিয়ে নতুন মিথ্যা বানিয়ে অন্যান্য পশুদের বোঝায় যে স্বাধীনতা ও ন্যায় হচ্ছে নেপোলিয়নের আদেশ পালন করা। নেপোলিয়নের আদেশ পালন করলেই স্বাধীনতা আর ন্যায় হবে। লেখক দেখিয়েছেন কিভাবে ভাষা ও তথ্য ভুলভাবে ব্যবহার করে জনগণকে নিয়ন্ত্রণ করা যায়। খামারের শুয়োররা বুদ্ধিমত্তা ধরে নিয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, আর অন্য পশুরা কঠোর পরিশ্রম করতে থাকে। এতে সমাজের ন্যায় বিচার ও সমতার ধারণা ক্রমে নষ্ট হয়ে যায়। শুরুতে একটি সমানাধিকার সম্মত সমাজের স্বপ্ন দেখা হলেও তা বাস্তবে পরিণত হয় নতুন দমনমূলক শাসনে। এটি দেখায় যে বিপ্লবের আদর্শ নেতাদের হাতে বিকৃত হতে পারে। লেখকের ভাষা সহজ ও সরল হলেও অ্যানিম্যাল ফার্মের অর্থ অত্যন্ত গভীর ও রাজনৈতিক। এই বইটি রূপক কথা হিসেবে লেখা হলেও মূল বার্তাটি আরো সমকালীন রাজনীতি, ক্ষমতা, প্রোপাগান্ডা নেতৃত্বের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যানিম্যাল ফার্ম শুধু একটি পশু পাখিদের খামারের গল্প নয়, এটি ক্ষমতা, দমন ও প্রতারণার এক শক্তিশালী রাজনৈতিক সমালোচনা। লেখক দেখিয়েছেন কিভাবে মানুষ এখানে পশু হবে মানুষের জায়গায়, ইচ্ছা করে সমাজে সমতা চাইতে পারে, কিন্তু ক্ষমতা লাভের পর তার নিজের শত্রুকে ছাড়িয়ে নতুন শোষণ সৃষ্টি করতে পারে। এই বইটি আজও পড়া হয় রাজনৈতিক চিন্তা, ইতিহাস ও সাহিত্যের উপর আলোচনার জন্য। ব্যাপারগুলি আসলে অনেকটা পরিচিত পরিচিত লাগছে না? আসলে আমি বলবো যে এখানে রাজনৈতিক যে ব্যাপারগুলি এসেছে
আমি যদি আমাদের দেশের মানে রাজনীতির কথা বলি তাহলে তো মানে দারুণ ভাবে আসলে সবকিছু মিলে যাচ্ছে। বইটি যারা পড়েছেন তারা বুঝতে পারবেন কেন বলছি, তারা অবশ্যই রিলেট করতে পেরেছেন। এবং সম্প্রতি যে জিনিসটা হয়েছিল জুলাই আন্দোলন, মানে এইটার কারণে আমার আরো বেশি মানে বইটা রিলেট করতে পেরেছি যে জিনিসটা যে বিপ্লব বিপ্লব হয়, কিন্তু বিপ্লব হওয়ার পরে হয় কি যে যারা বিপ্লব করে যাদের হাতে ক্ষমতা আসে তারাও কিন্তু সেমই হয়ে যায়। আমি এই জিনিসটা প্রায় বলি যে সরকার আসবে সরকার যাবে, আসলে কোন সরকার ভালো হবে? কারণ আসলে দেখা যায় কি যে যেই ক্ষমতায় আসে সে হয়তো ভালো, হ্যাঁ এমন না যে কোনো সরকার ভালো কিছু করে না, সবাই ভালো কিছু কিছু জিনিস তো ভালো করে, কিন্তু ক্ষমতা পেলেই তো সবাই সে আগের মতো মানে সেই আগের সরকার খারাপ করে গেছে সেই জিনিসটাই হতে থাকে। দেখা যায় যে ক্ষমতায় বসার সাথে সাথে চেঞ্জ, যেমন হয় না অনেক কিছু হয়, হ্যাঁ ভোট না ভোটে যায়, হ্যাঁ ভোটের কোনো গুরুত্ব থাকে না, বা আরো অনেক কিছু হতে পারে, মানে আরো অনেক কিছু ধর চেঞ্জ হয়ে যায়। যেমন এইখানে এই গল্পে যেটা এসেছে যে প্রথমে দেখানো হয়েছে কি যে মানে তাদের কোনো শান্তি নেই, মানুষের আন্ডারে থেকে তারা শান্তি পাচ্ছে না, কোনো সমতা নেই, তারা খেটে যাচ্ছে কিন্তু মানুষরাই বেশি লাভ করছে তাদের থেকে, তাদের সেরকম কোনো লাভ হচ্ছে না। তো সেজন্য পরে পশুরা বিপ্লবী হয়ে ওঠে। তো বিপ্লবী হয়ে তারা কি করে, তারা মানে মানুষদেরকে তাড়িয়ে দেয়, তারা না মানে ফার্মটা দখল করে নেয়, তারপর তারা তাদের মতো করে একটা মানে স্বর্গ তৈরি করতে চায় যে তারা নিজেরা নিজেদের মতো করে থাকবে, মানে কোনো মানুষ তাদেরকে শাসন করবে না, সেই চিন্তা করে তারা একটা সমাজ গড়ে তোলে। কিন্তু সমাজের মূল যে থাকে মানে নেতা তো একজন লাগে, একটা মানে মানে একটা রাষ্ট্র বা সমাজ যেটা বা একটা গোত্র যে মানে এদের যে গোষ্ঠী ছিল মানে ইংল্যান্ডের পশু মানে একটা যে ফার্ম তো অনেক ধরনের পশু পাখি আছে। তো নেতৃত্ব দেওয়ার জন্য তো একজন নেতা লাগে যাতে সবাই ঠিক মতো চলতে পারে। তো সেখানে নেতার ভূমিকায় আসলে ছিল শুয়োরেরা। আম আমি কি বলবো মানে শুয়োররা এখানে দেখা যাচ্ছে যে শুয়োররা অনেক বুদ্ধিমান। আমি জানি না বাস্তবিক শুয়োররা কেমন, কারণ শুয়োর তো আমি কাছে থেকে দেখিনি, এবং শুয়োর যেটা সত্যি কথা আমার একটু ঘৃণাই লাগে কারণ এরা অনেক নোংরা হয়, হ্যাঁ সেজন্য। তো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে শুয়োররা মানে তারা নেতার ভূমিকায় মানে ছিল, তা আমার খুব হাসি পেয়েছে। একদিকে কিন্তু মনে হলো কি যে লেখক এখানে মানে যারা ক্ষমতার মানে অপব্যবহার করে রাজনীতিতে তাদেরকে অ্যাকচুয়ালি শুয়োর বলেছেন। আমার কাছে এমন মনে হলো। তা জিনিসটা আসলে আমি বলব লেখকের সেন্স অফ হিউমার দারুণ ছিল। যে একদম মানে বাছাই করার সময়, পশু বাছাই করার সময় নেতা হিসেবে একদম শুয়োরকেই সেটা মানে নেতার মানে নেতার ক্যারেক্টারটা দেওয়া হয়েছে। তো এখানে দেখানো হয়েছে যে শুয়োররা অনেক চালাক। মানে ১ম এ তারা আরকি বলে যে তারা সম্মত একটা সমাজ গড়বে যেখানে সবাই সমান। আমরা সবাই মিলে কাজ করব। আমরা মানুষের জন্য কেন কাজ করব? হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের জন্য এসে করব। কিন্তু দেখা গেল কি যে মানুষের জন্য তারা যেই কাজটা করত সেই কাজটাই কিন্তু তাদেরই করতে হচ্ছে। হুম? মানে চেঞ্জ হলো কি? তখন মানুষের জন্য করতো, এখনো সে মানে তাদের নিজেদের জন্য হলেও সেই জিনিসটা করা লাগছে। মানে তাদের কষ্টই করতে হচ্ছে। এমন না যে শান্তিতে যে জিনিসটা তারা বলেছে শান্তিতে তারা ঘুরবে, খাবে, ঘুমাবে তাদের মন মতো, সেটা কিন্তু হচ্ছে না। ওই একটা না সময় গিয়ে না মানে কাজ বন্টন করে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে লাভ হচ্ছে কাদের? শুয়োরদের। মানে ওই যে যাদের হাতে ক্ষমতা থাকে তাদেরই কিন্তু লাভ হয় অ্যাকচুয়ালি। মানুষ ভোট দেয়, মানুষ নেতা তৈরি করে। হ্যাঁ, ভোটের সময় তো নেতারা একদম ঘরে ঘরে গিয়ে ভোট চায়। কিন্তু ভোটের পরে কয়জন নেতার চেহারা আপনারা দেখেন বা কয়জন তাদের কথা রাখেন? হ্যাঁ, এটা তো মানে যুগের পর যুগ চলেই আসছে। আমরাও এটাতে অভ্যস্ত হয়ে গেছি। তো এখন এখানে সেটা দেখানো হয়েছে যে তারা বলে তো সবাই তাদের কথা মতো চলে, এবং কিছু কিছু মানুষ আছে যে বোকা মানুষের প্রতীক, মানে শ্রমজীবী বোকা মানুষ। মানে তারা ভাবে কি যে তাদের কষ্ট করতে হবে। কিন্তু এদিকে আসলে তাদের মানে তারা যেই রাষ্ট্রের স্বপ্ন দেখেছে বা যেই রকম জিনিসটা চেয়েছিল, যেরকম সমাজ বা তাদের আশপাশটা তাদের জীবনটা যেরকম ছিল সেরকম কিন্তু হয়নি। কিন্তু তাদেরকে কিন্তু ওয়াদা করা হয়েছিল যে তাদেরকে সেরকম সুন্দর জীবনটা দেওয়া হবে, সুন্দর একটা পরিবেশ দেওয়া হবে। তারপরও হয়নি। কিন্তু সে কি করছে? সে খেটেই যাচ্ছে, খেটেই যাচ্ছে। তো আমাদের দেশেও তো এমন হয়। আমাদের দেশ বলেন বা যেকোনো দেশেই বলেন, যাদের হাতে ক্ষমতা থাকে তারা ক্ষমতাটা নিয়ে নেয়, তারা বলে মিষ্টি, মিষ্টি কথা বলে তাদের তো অবশ্যই মুখে কথা অবশ্যই থাকে। কারণ কথা দিয়েই কিন্তু মানুষকে ভোলানো যায়। আর যারা বোকা তারা সেই জিনিসটা মনে করে ফেলে কি হ্যাঁ, আমাদের জন্য করছে আমরা করতেই থাকি। নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হয় না তারা। তো এখানে সেই জিনিসটা দেখানো হয়েছে যে পরবর্তীতে কি হয় যে দেখা যায় যে একটা ৭ টা নীতি বানায় তারা ১ম এ। তো পরে দেখা যায় আস্তে, আস্তে সেটা একদম চেঞ্জ হতে একেক সময় দেখা যাচ্ছে কি চেঞ্জ হচ্ছে জিনিসটা। হতে পরে একটা নীতিতে আসে। তখন আসে কি যে সব মানে ১ম এ যেমন ছিল যে সব পশুরা ইকুয়াল। তখন মানে আসে যে সব পশুরা ইকুয়াল, কিন্তু কিছু, কিছু পশুরা বেশি একটু মানে ইকুয়ালিটির দাবি রাখে। মানে তারা একটু বেশি সুবিধা পাবে। তো এটা আসলে মানে শুয়োরদের জন্য ছিল যারা নেতা, মানে তাদের কথা ছিল তারা নেতা, তাদের একটু বেশি সময় লাগে, তাদের ভালো জায়গা লাগে। যেখানে বলা হয়েছিল যে ৪ পেয়েরা তো ৪ পেয়েদের মতোই থাকবে, কখনো দু পেয়েদের মতো হবে না। কিন্তু এই শুয়োরেরা দেখা যায় পরে মানে দু পেয়েদের মতো হাঁটে, দু পেয়েদের মতো খায়, দু পেয়েদের মতো খাটে ঘুমোতে চায়। তো এই জিনিসটা মানে দেখানো হয়েছে কি
যে সবাই প্রথমে আসলে বিপ্লবের কথা বলে বা বিপ্লব করে যখন মানুষের উপর সমস্যা হয় যে আমি পারছি না বা আমার অধিকার আদায় হচ্ছে না, তখন কিছু কিছু মানুষ বিপ্লবী হয়ে ওঠে। কিন্তু হয় কি, বিপ্লবের পরে দেখা যায় কি, যে বিপ্লব করেছে সেই ক্ষমতা পেয়ে না, সেই না এই শুয়োর হয়ে গেছে। মানে এখানে যা লেখানো আছে, শুয়োর মানে খারাপ হয়ে গেছে আর কি। তো জিনিসটা যেমন শেষের যে কথাটা এসেছিল বইয়ের লাস্টের লাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে যে মানুষ আর শুয়োর মিলেমিশে একাকার। এখানে মানুষদের সাথে মানে তারা তাড়িয়ে দিল, এখন আর মানুষদের সাথেই কেন শুয়োররা মিলেমিশে আবার এই ফার্মটা ইয়ে করছে? মানে যাদেরকে তাড়ালো বা যাদেরকে সবাইকে বোঝালো যে তারা খারাপ, এখন কি হলো, সাধারণ মানুষ ঠিকই, মানে সাধারণ পশু-পাখির কোনো উন্নতি হলো না, কিন্তু এদিকে শুয়োররা উন্নতি করে বসলো এবং দেখা গেল কি, পরে সে মানুষের সাথে তাদের ভালো ব্যবসা-বাণিজ্য হচ্ছে। তো মানুষ আর তারা মিলেমিশে কথা বলছে। তো কে মানুষ, কে শুয়োর সেটা বোঝা যাচ্ছে না। এটা ছিল শেষের লাইন। দারুণ লেগেছে আমার কাছে যে কে মানুষ, কে শুয়োর, সব মিলেমিশে একাকার। আসলে এখানে লেখক এটাই বোঝাতে চেয়েছেন যে যখন ক্ষমতা আসে তখন মানুষ আসলে শুয়োরের মতোই অনেকটা হয়ে যায়। স্বার্থপর এবং অ্যাকচুয়ালি এটা তো একটা গালি, শুয়োর। শুয়োর কিন্তু আমরা গালি হিসেবে ইউজ করি। হ্যাঁ? আমরা তো বাঘ, সিংহ এটা বলে তো এটা তো গালি হয় না। এটা ভালো একটা, মানে মানুষ আরো গর্ববোধ করে। কিন্তু শুয়োর তার গর্ববোধের কিছু না। নোংরা একটা প্রাণী। তো এখানে দেখানো হয়েছে যে তাদের মানে কিরকম উদ্দেশ্য থাকে। তা আমি ভাবলাম যে আসলে ১৯৪৫ সালে লেখা হলেও এই জিনিসটা কিন্তু এখনো আসলে রাজনীতিতে কার্যকর। ক্ষমতার পালা-বদল হয়, হাত বদল হয়, কিন্তু মানুষ মানে যে জিনিসটা হতে থাকে, যে একটা মানে অসমতা, যেটা যে সাম্য নীতি মানে যেটা বললাম, সেই জিনিসটা তো হয় না। সবাই তো একই। হ্যাঁ, আমরা বলি যে এই আসলে মনে হয় ভালো হবে, এই সরকার আসলে বা কিন্তু সরকার যায়, সরকার আসে, কোন সরকার চেঞ্জ হয়? সব তো আমি একই দেখি। আমি জানি না, হয়তো অনেকে দেখতে পারে। আমি রাজনীতি নিয়ে আসলে অতটা চিন্তাভাবনা করি না। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশে রাজনীতি নিয়ে চিন্তা করে আসলে লাভ নেই। আমার যেটা মনে হয়। হ্যাঁ, এটা ঠিক যে অবশ্যই আমি মনে করি যে এই রাজনীতি নিয়ে আসলে চিন্তা করা উচিত। তরুণদের এগিয়ে আসা উচিত এবং ভালো কিছু করা উচিত। কিন্তু আসলে ভালো কিছু করার জন্য স্কোপ দিতে হবে। আপনি যদি একটা হ্যাঁ, সিন্ডিকেটের মধ্যে পড়ে যান তাহলে কি করবেন? এই যে প্রত্যেকটা বছর, হ্যাঁ, রোজা আসলে বা একটা কিছু হলে দেখা যায় সবকিছু জিনিসপত্রের দাম বাড়তে থাকে। এটা কোনো সরকারই পারল না ঠিক করতে আজ পর্যন্ত, এবং আরো অনেক কিছু তো আছেই, হ্যাঁ? মানে বলে শেষ করা যাবে না। আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই বাংলাদেশের কথাটাই বলছি। অন্যান্য দেশের রাজনীতি সম্পর্কে অতটা ধারণা নেই এবং আমার নিজের দেশের সম্পর্কেও যতটুকু মানে আমি মনে করি যে জানা দরকার ততটুকুই জানি। আমি আসলে রাজনীতি নিয়ে বেশি চিন্তাভাবনা করি না। কারণ জিনিসটা আমার কাছে আসলে অনেক ঝামেলাপূর্ণ মনে হয়। আমিও অনেকটা ওই সাধারণ মানুষের মতোই। তবে হ্যাঁ, এটা ঠিক যে শুধু খেটেই যাবো না। আমিও মাঝে, মাঝে এটা বলি যে আমার অধিকার তো আমার আদায় করতে হবে। যদি আমি নিজে চেষ্টা না করি তাহলে তো দিবে না। এবং একটা জিনিস, যে জিনিসটা আমি বলব, রাজনীতির কথা বলতে না চাইলেও যেহেতু রাজনীতিক উপন্যাসিকার রিভিউ দিচ্ছি, তাই আমি এটা বলতে চাই যে জুলাই আন্দোলনের কথাটা আমি বলতে চাই যে এখানে কিন্তু একটা জিনিস দেখানো হয়েছে যে স্বৈরাচার বেশিদিন আসলে টিকতে পারে না। একটা সময় কিন্তু মানুষ বিপ্লব করবেই যদি সে মানে তার সীমা ছাড়িয়ে যায়। আসলে সীমা লঙ্ঘনকারীকে তো আমরা জানি যে আল্লাহ পছন্দ করে না। কিন্তু সীমা লঙ্ঘনকারীকে মূলত কেউই পছন্দ করে না। কারণ সবকিছুতে একটা লিমিট থাকে। তো এই জিনিসটা দেখলাম যে মানে মানুষ চাইলে, আসলে জনগণ চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। তো জনগণেরও না উচিত বোকা হয়ে না থেকে না মানে প্রতিবাদ করা। আপনি কোনো অধিকার পেলেন না বা আপনার কোনো কিছু ঠিক মনে হচ্ছে না, আপনি কেন সেটা মেনে নিবেন? আপনি অবশ্যই বলবেন, এবং যদি আপনার মানে যে সরকার থাকবে, যে ক্ষমতায় থাকবে, সে যদি সেটা মানে ভালো জিনিসটা সে যদি শুনতে না চায় বা সে যদি তার মতো করে খারাপ কিছু করতে চায়, তাহলে অবশ্যই আমরা আমি মনে করি সেটার প্রতিবাদ করা উচিত। তো এটাই হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক হয়েছে। এটার কারণে হয় কি, যে যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে তারা একটু সতর্ক থাকবে যে না, মানুষ কিন্তু চাইলে আমাদের আর পারবে নিচে নামিয়ে দিতে। আমরা কিন্তু স্বৈরশাসন করে মানে টিকতে পারবো না। তো এখন আমি জানি না, দেশে নতুন সরকার এসছে, এখন দেশে কি হবে? আমি আশা করব ভালো হোক। কিন্তু যদি আসলে কি বলবো, এই গল্পটার মতোই যদি হয়, কারণ আমি বলব লেখকের আসলে আমার কাছে দারুণ লেগেছে যে তার দারুণ টপিক বা দারুণভাবে যে লেখাটা তিনি লিখেছেন রূপকের অর্থে, যে আসলে এই জিনিসটাই হয়। বিপ্লব করব, ক্ষমতা পালাবদল হবে, কিন্তু ঘুরে ফিরে যারা ক্ষমতার মানে প্রধান আসনে থাকবে তাদের কাছেই কিন্তু মানে সব সুখ শান্তি বা ভালো জিনিসটা চলে যাবে। মাঝখান দিয়ে হয় কি, যারা সাধারণ নাগরিক থাকে তারা কিন্তু তাদের কোনো লাভই হয় না। তারা ওই আগে যেমন ছিল পরে তাদের তেমনই অবস্থা থেকে যায়। তো এই জিনিসটাই আসলে রিলিজ করলাম যে খুব খারাপ লাগলো যে আসলেই তো এটা তো হয় না। তা এই জিনিসটা কবে হবে? যেদিন আসলেই মানে এই যারা ক্ষমতায় থাকবে তারা শুয়োর হবে না। তারা মানুষই হবে। এবং তারা মানুষের জন্য চিন্তা করবে, এবং মানুষের জন্য চিন্তা করে আমি মনে করি যে দেশটাকে যদি সে ভালো করে তোলে তাহলে তো তারই ভালো হবে। শুধু নিজে খাবো কেন? হ্যাঁ, নিজে আপনারা তো খাবেনই, আমি না বলে পারি না। কিন্তু খাওয়ারও তো একটা লিমিট থাকে। এত বেশি মানুষের টাকা মেরে দিবেন যে মানুষ গরিব হয়ে যাবে, আপনার দেশ গরিব হয়ে যাবে, কিন্তু আপনি ফুলে ফেঁপে বড়লোক হয়ে যাবেন।
আল্লাহর কাছে কি জবাব দিবেন, দেশের মানুষের কাছে কি জবাব দিবেন? তো আমার কথা হলো, বা মানুষের কাছে কি আপনি ভালো থাকবেন নাকি? যারা ভালো শাসক ছিল তারা কিন্তু আজও মানুষের মনে রয়ে গেছে, পৃথিবীতে তাদের নাম রয়ে গেছে। যারা খারাপ তারা কিন্তু মুছে গেছে, এবং যদি তাদের কথা মানুষ মনেও করে, মানুষ একটু ঘৃণা ভরে তাদের নাম বলে, কখনো কিন্তু তাদেরকে শ্রদ্ধা করে না। তো আমার কথা এটাই যে আপনারা যাই মানে আমি মনে করি সব মানুষের আসলে রাজনীতির ব্যাপারে সচেতন হওয়া উচিত, এবং হ্যাঁ, অধিকার আদায় করা উচিত, যাতে শুয়োরেরা কখনো জিততে না পারে। যখনই দেখবেন কোনো শুয়োর হ্যাঁ ক্ষমতার চূড়ায় ওঠে, মানে উল্টাপাল্টা করছে, তখনই আপনারা বিপ্লব করবেন। বিপ্লব করে সেই শুয়োরকে হটিয়ে দিবেন, এবং চেষ্টা করবেন এটা ভালো মানুষকে বসাতে, যে আসলে দেশ আর দশের চিন্তা করবে এবং দেশের উন্নতি করবে। এটা অ্যাকচুয়ালি দরকার আমাদের দেশের ভালোর জন্য, রাজনীতি সুন্দর করার জন্য। আর হ্যাঁ, বইটার প্রকাশনার কথা যদি বলি, শিরোনাম প্রকাশনের প্রকাশন, শিরোনাম প্রকাশনী আমার মনে হয় মানে এই ছোট ছোট এই সাইজের বইগুলি বেশি বের করে, এবং এই বইটা এত কিউট, মানে একে তো এই ক্রাউন সাইজটা আমার পছন্দ, এবং বইটার কালারটা অনেক সুন্দর, বইটাও সুন্দর, বইয়ের ভিতরে আবার ছবিও আছে। এই যে লেখাগুলো তো আছে, দেখেন ছবি ছবি আছে, বেশ কয়েকটা জায়গায় ছবি আছে। তো মানে বইটা অনেক সুন্দর। ইয়েগুলো ঠিক আছে, বানান ভুল হ্যাঁ আছে, কিছু কিছু বানান ভুল তো আছেই, মেজর বানান ভুল ছিল না। আমি মনে করি শিরোনাম প্রকাশনীর মানে এই যে রিপ্রুফটাও মানে ভালো মতো দেখা হচ্ছে, এবং আমার কাছে ভালো লেগেছে। কাহিনীটা যেমন বইটা সুন্দর, বইয়ের প্রকাশন ভালো লেগেছে, তেমন কাহিনীটা আমার অসাধারণ লেগেছে। কারণ আমি তো বললামই, রাজনীতি নিয়ে আমি চিন্তা করি না বা ভাবি না, কিন্তু বইটা পড়ার সময় প্রত্যেকটা বার আমি আমার দেশের রাজনীতির সাথে যেভাবে মিলাচ্ছিলাম, এবং সবচাইতে বেশি মানে যেটা ভালো লেগেছে, আমি তো বললামই যে শুয়োর ক্ষমতায় যারা বসে, হ্যাঁ ক্ষমতায় বসে কি বেশি বুদ্ধিমান কি শুয়োর। তা ওটাই খুব মজা লাগলো যে আসলে লেখক দারুণ, লেখকের সেন্স অফ হিউমার দারুণ। তা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার মনে হয় হয়তো এই বইটা অনেকে পড়েও ফেলেছেন, এবং যারা পড়েননি তারা কিন্তু পড়তে পারেন। বিশেষ করে যাদের ক্লাসিক সমকালীন রাজনীতি নিয়ে আগ্রহ আছে, এবং আমি মনে করি কি সব মানুষেরই পড়া উচিত, কারণ এটা রাষ্ট্রে বা সমাজে তো সব মানুষই থাকে, সব মানুষেরই তো উচিত তাদের অধিকার আদায় করার ব্যাপারে সচেষ্ট হওয়া। তো এই বইটা আমি মনে করি কি যে সব জনের পাঠকেরই পছন্দ হবে, এবং এই বইটা আপনারা পড়ে যেতে পারেন। আমার মনে হয় আপনাদের সময়টা অনেক ভালো কাটবে। ছোট্ট একটা বই, পড়তে বেশি সময় লাগবে না, আমারও বেশি সময় লাগেনি, এবং এত মজা পেয়েছি যে আমি মানে একদমই পড়ে ফেলেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা বইটা পড়ে দেখতে পারেন। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম। এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার চেষ্টা করি কন্টেন্ট ভালো রাখার। এবং এখন তো আমি নতুন একটা জিনিসও বলেছি যে আপনারা যে কোনো টপিকে আমার কাছ থেকে জানতে যেতে পারেন, যে একটা কোনো টপিক হয়তো আপনারা দিবেন, আমি সেই টপিক অনুযায়ী এটা কথা বলবো। মানে বলতে চাচ্ছি যে একটা টপিক নিয়ে আলোচনা করব। মানে মাঝে মাঝে মনে হয় কি কিছু কিছু ব্যাপার আমি নিজে থেকে কোনো কিছু টপিক উঠাই, এবং টপিক উঠায় আলোচনা করি, মনে করি যেটা নিয়ে হয়তো আমার মনে যে কথাটা আছে, বা আমি যে জিনিসটা মনে করি, বা আমার কোনো মতামত আমি আপনাদেরকে দিতে চাই, এবং আমার মতে যে আপনারাও আমার সাথে আলোচনা করবেন, আমি যখন মতামত দিব আপনারাও কমেন্ট বক্সে মানে সেটার রিপ্লাই দিবেন যে আপনাদের কাছে কি মনে হয় বা আপনাদের মতামত কি। এরকম আমরা কথা বলবো। আপনারা তো জানেনই আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিই। হ্যাঁ, তো আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে, বা যদি কোনো রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব, আমি তো চেষ্টা করি যে যে বইটা রিভিউ বেশি চায় সবাই সেটাই দেওয়ার চেষ্টা করি। তো আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।